হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস বা রাজ্য পুলিশের কনস্টেবল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংবিধান থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে এবং তার মধ্যে কিছু কিছু বিশেষ ধারা আছে যেগুলি বিভিন্ন পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসেই থাকে। প্রত্যেকটি ধারা হুবহু মুখস্থ করা সম্ভব না হলেও বিশেষ কয়েকটি ধারা আছে যেগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়ে যেতে হয়। সেই ধারাগুলি বিভিন্নভাবে বিভিন্ন ঘুরিয়ে এই পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। আজকের আমার ক্লাসের বিষয় হলো সেই সংবিধানের কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ধারা। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমার ক্লাস। আরেকবার তোমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের প্রথম প্রশ্ন হলো, নতুন রাজ্য গঠন কিংবা পুনর্গঠন বিষয়ে পার্লামেন্টের ক্ষমতা সেটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? 2 নম্বর ধারায়। অর্থাৎ নতুন কোন রাজ্য গঠন করা হবে কিংবা তার পুনর্গঠন বিষয়ে পার্লামেন্টের যে ক্ষমতা সেটি 2 নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং বিলুপ্ত সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় নাগরিকত্ব অর্জন এবং বিলুপ্ত সংক্রান্ত ক্ষমতা এটি সংবিধানের 11 নম্বর ধারায় বর্ণিত আছে। অর্থাৎ নাগরিকত্ব সংক্রান্ত ধারা 11 নম্বর ধারায় বর্ণিত আছে। অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ সমাজে যে সকল অস্পৃশ্য মানুষ বা ছুত অচ্ছুত ইত্যাদি বিষয়ে যে সকল অস্পৃশ্যতা ছিল সেগুলি দূরীকরণ বিষয়ে 17 নম্বর ধারায় উল্লেখিত করা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, সামরিক ও বিদ্যা বিষয়ক নয় এমন কোনো সরকারি খেতাব প্রদান নিষিদ্ধকরণ। অর্থাৎ সামরিক ও বিদ্যা বিষয়ক বাদে এমন অন্য কোনো বিষয় থাকবে না যে বিষয়ে কাউকে কোনো খেতাব প্রদান করা হবে। যেমন আগেকার দিনে রায়বাহাদুর বা বিভিন্ন বিষয়ে উপাধি দেওয়া হতো, অতএব সেই সকল খেতাব দেওয়া বন্ধ করা হয়েছে। এটি সংবিধানের 18 নম্বর ধারায় বর্ণিত আছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতীয় নাগরিকদের জন্য 6টি মৌলিক স্বাধীনতা। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার 6টি মৌলিক অধিকার, আগে ছিল 7টি, পরবর্তীকালে সেটি একটি বাদ দিয়ে 6টি মৌলিক অধিকার হয় বা 6টি মৌলিক স্বাধীনতা হয়েছে। সেটি 19 নম্বর ধারায় বর্ণিত করা হয়েছে। অর্থাৎ 19 নম্বর ধারায় আমাদের মৌলিক অধিকার বা মৌলিক স্বাধীনতার কথা বলা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে যত শীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাকে আটকে রাখা যাবে না বা আদালতে পেশ করতে হবে। এটি সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত আছে। অর্থাৎ যেটিকে আমরা লাইফ বা জীবনের ধারা বলে আমরা পরিচিত। অর্থাৎ 21 নম্বর ধারা, যেখানে জীবন ও জীবন সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ আছে সেটি হলো 21 নম্বর ধারায়। আমাদের পরবর্তী যে এই ধারা সম্বন্ধে অবশ্যই অবগত হতে হবে সেটি হলো 25 নম্বর ধারায়। এই 25 নম্বর ধারায় কি বলা আছে, ভারতের প্রত্যেকটি নাগরিক সমভাবে নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী নিজে ধর্মাচরণ ও ধর্মপ্রচার করতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি নাগরিক বিভিন্ন স্থানে মানে তার যথাযথ মনের ইচ্ছা অনুযায়ী তাদের যথাযথ স্থানে নিজের ধর্মাচরণ বা উৎসব বা ধর্ম উৎসব তিনি পালন করতে পারেন। এটি সংবিধানের 25 নম্বর ধারায় বর্ণিত আছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ধারায়। পরবর্তী ধারা 28 নম্বর ধারা, অর্থাৎ সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ে কোনো শিক্ষা দান করা যাবে না। অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো স্কুল বা বিদ্যালয়ে কোনো ধর্ম বিষয়ক শিক্ষা প্রদান করা যাবে না। এটি সংবিধানের 28 নম্বর ধারায় বর্ণিত আছে। আমাদের পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার খর্ব করা হলে যে কোনো ভারতীয় নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন বা রিট জারি করতে পারেন, সেটি 32 নম্বর ধারায় বলা আছে। অর্থাৎ কোনো মানুষের তার মৌলিক অধিকার যদি খর্ব করা হয়, তার বাক স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার ইত্যাদি কোনো অধিকার খর্ব হলে সেই ভারতীয় নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারেন। এটি সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়সমূহ
অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হবে তা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? তা হলো 54 ও 55 নম্বর ধারায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়সমূহ সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়সমূহ সংবিধানের 61 নম্বর ধারায় বর্ণিত আছে। ভারতবর্ষের আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হয়নি। একবার একটি রাষ্ট্রপতির প্রতি ইমপিচমেন্টের কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। এটি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সংবিধানের বা রাজ্যসভার চেয়ারম্যান হন, এটি সংবিধানে উল্লেখিত আছে 64 নম্বর ধারায়। অর্থাৎ 64 নম্বর ধারার অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের 66 নম্বর ধারায় উল্লেখিত আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর অপরাধ হ্রাসে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার অপরাধ প্রমাণিত হন এবং তা দণ্ডিত হন, অথবা কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হলে সেই দণ্ডাদেশকে হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতি আছে। এই বিশেষ ক্ষমতা সংবিধানের 72 নম্বর ধারায় বর্ণিত করা হয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতির কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের পদচ্যুত করার ক্ষমতা। অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়, তার যে মন্ত্রীদের তাকে পদচ্যুত করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, কিন্তু সেটি প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে। এটি সংবিধানের কত নম্বর ধারা বর্ণিত আছে? এটি সংবিধানের 75-2, অর্থাৎ 75-2 নম্বর ধারায় এটি বর্ণিত আছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, শাসন সংক্রান্ত বিষয়গুলিতে অ্যাটর্নি জেনারেলের কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দান। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল যে কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দেবে, তা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটি 76 নম্বর ধারায় বর্ণিত হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। সংসদের সদস্যপদ বাতিল। অর্থাৎ কোনো সংসদ তার বিরূপ কার্যকলাপের দ্বারা বা কোনো অপ্রীতিকর কার্যকলাপের দ্বারা বা অন্যান্য কোনো কারণে তার সদস্যপদ বাতিল হতে পারে। এটি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এটি সংবিধানের 103 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ ধারা, সেটি হলো 110 নম্বর ধারা। অর্থাৎ অর্থ বিল বা মানি বিল বা ফাইন্যান্স বিষয়ের কোনো বিষয়, সেই বিলটি সংবিধানের 110 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক গঠন। অর্থাৎ সুপ্রিম কোর্ট গঠন বা তার কার্যকলাপ বা তার ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে ধারা উল্লেখ করা হয়েছে তা হলো 124 নম্বর ধারায়। অর্থাৎ 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন এবং তার কার্যকলাপ সম্বন্ধে বলা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই জেনারেল পদটি গঠন করা হয় বা গঠন করার নির্দেশ সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এটি 148 নম্বর ধারায় বলা হয়েছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। অর্থ কমিশন গঠন। অর্থ কমিশন গঠন প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতির নির্দেশে একটি অর্থ কমিশন গঠন করা হয়। সেই অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? সেটি সংবিধানের 280 নম্বর ধারায় বর্ণিত হয়েছে। আমাদের চলে আসছি পরবর্তী প্রশ্নে। সম্পত্তির অধিকার, যেটি যখন সংবিধান গঠন করা হয়েছিল বা লিখিত হয়েছিল, এটি একটি মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু সংবিধান সংশোধনের পর এটিকে সংবিধান মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটিকে একটি আইনত অধিকারে পরিণত করা হয় এবং সেটি লিপিবদ্ধ করা হয় 300A নম্বর ধারায়। অর্থাৎ বর্তমানে সম্পত্তির অধিকার একটি আইনত অধিকার এবং এটি লিপিবদ্ধ আছে 300A নম্বর ধারা অনুযায়ী। এটি বিশেষ উল্লেখযোগ্য কারণ কি, এটি একটা সময় যখন সংবিধান গঠন হয় তখন ছিল একটি ধারার বা একটি ধারার মধ্যে লিপিবদ্ধ ছিল, কিন্তু সেটি পরবর্তীকালে চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে একটি অন্য ধারা এসেছে। এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। জাতীয় জরুরি অবস্থা যে সংবিধানে 3 রকম জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটা হলো জাতীয় জরুরি অবস্থা, দ্বিতীয় হলো অঙ্গরাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন, আর তৃতীয় হলো আর্থিক জরুরি অবস্থা। এই 3 রকম জরুরি অবস্থা সংবিধানে লিপিবদ্ধ আছে 3টি ধারার মধ্যে। প্রথম যে ধারাটি হলো সেটি হলো 352 নম্বর ধারা, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, সেটি 352 নম্বর ধারায় উল্লেখিত আছে। কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি, এটি সংবিধানের 356 নম্বর ধারা উল্লেখিত আছে। আর আর্থিক জরুরি অবস্থা সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী উল্লেখিত আছে। আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়সমূহ সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? অর্থাৎ ভারতীয় সংবিধান যে সংশোধন করাও যায়, এটি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এটি সংবিধানের 368 নম্বর ধারায় উল্লেখিত আছে। এবং আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বা জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য এটি বিশেষ ক্ষমতা ও পৃথক সংবিধান প্রদান, এটি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত হয়েছে? এটি সংবিধানের 370 নম্বর ধারায় উল্লেখিত হয়েছে। অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য বিশেষ একটি ক্ষমতা ও পৃথক সংবিধান এবং বিশেষ ক্ষমতা, যদিও আজকের দিনে এটি আর নেই। এখন ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল একই রকম ক্ষমতা এবং ক্ষমতার অধিকারী হয়েছে এবং একই সংবিধান তাদের সকলকেই মানতে হয়। কিন্তু যখন ভারতবর্ষ গঠিত হয়েছিল তার কিছু বছর পর এই সংবিধানের বিশেষ ধারা নিয়ে আসা হয়েছিল, যেটি 370 নম্বর ধারা নামে পরিচিত এবং 35A। তো অতএব বন্ধুরা, আমি আজকের এই ক্লাসে তোমাদের একটি সংবিধানের কিছু বিশেষ ধারার উল্লেখ করলাম বা পরিচিত করালাম। যারা এই সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে আরও ডিটেলসে পড়তে চাও, অবশ্যই তোমরা বাংলার ক্ষেত্রে অনাদি কুমার মহাপাত্র এবং ইংরাজি বইয়ের ক্ষেত্রে এম লক্ষ্মীকান্ত বইটি অবশ্যই ফলো করবে। তাতে আরও ডিটেলসে সুন্দর করে এই তথ্যগুলি দেওয়া আছে। তার মধ্যে থেকে কিছু বিশেষ উল্লেখযোগ্য ধারাকে নিয়েই আমি আজকের এই ক্লাসটি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের প্রস্তুতিতে একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।